আচ্ছা, আমরা এতক্ষণ যাব, সবাই পরে আসো। হ্যাঁ, আমাদের সময় তো চলে যাচ্ছে, এই জন্য আমরা কাজ শুরু করতেছি। আমি বইয়ের কভারের জন্য যে কাজগুলো দেখানো হয়েছে মোটামুটি সবাই বুঝতে পারছি নাকি? হ্যাঁ, আমরা বাসায় গিয়ে এটা দেখবো। এখন আমরা লিফলেটের জন্য লিফলেটের জন্য কিভাবে আমরা মেজারমেন্ট রেডি করব দেখেন। আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, নিয়ে নেওয়ার সময় আমরা যদি দেখি এখানে উইথ এবং হাইট পিটি দেওয়া আছে, তার মানে পয়েন্ট দেওয়া আছে। এটাকে ইঞ্চি করব কিভাবে? ভিউ থেকে শো রুলার নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করব। আমরা কাজের সুবিধা দেয়, এটা কিন্তু অনেকেই ভুল করেন, পরে যখন পান না ইঞ্চি হয় না, পরে মাউস দিয়ে টান দেন। হ্যাঁ, আমরা এইভাবে করব। এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। আমরা সঠিক মাপগুলো বুঝবো যে লিফটের জন্য আমরা কতটুকু মাপ দেব। আমরা যে A4 বলি, A4 সাইজ বলি না? হ্যাঁ, A4 সাইজটা আসলে কত জানি কি? এখানে দেখেন, যখন আমরা নিউ পেজ নিলাম, নিউ পেজ দেখেন লেটার সাইজ। হ্যাঁ, এখানে যদি ইঞ্চি করে নেই, এখানে দেখেন A4 8.276, হ্যাঁ, 11.69। কিন্তু আমরা এটা হচ্ছে যে কম্পিউটারের জন্য A4 100%, ঠিক আছে, এটাই কিন্তু 100%। হ্যাঁ, এবং আমরা যখন প্রিন্টিংয়ের জন্য করব, কাগজের জন্য আমরা কতটুকু রাখবো? হ্যাঁ, কাগজের জন্য আমরা কি করব? আমরা কাগজের জন্য A4 হচ্ছে মূলত 9 11.5 9 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি, কিন্তু আমরা ডিজাইনটা করব 8.5 বাই 11 ইঞ্চি। আমরা এইগুলো শেষ করে আমরা কাগজের মাপগুলো বলে দিব যে কোন কোন কাগজগুলো কত বড় সাইজ হয়, ওইখান থেকে কিভাবে কেটে টুকরা করা হয়। এখন দেখেন আমরা 11 দিচ্ছি এইভাবে, উইথে 11, হাইটে 8.5। সরি, এটা হচ্ছে আমার একটা কাগজের সাইজ। হ্যাঁ, এটাকে আমরা লম্বালম্বি করতে পারি, পাশাপাশি করতে পারি। হ্যাঁ, আমার কাছে লিফলেট আছে। এটা একটা লিফলেট। হ্যাঁ, এটা একটা লিফলেট, তাই না? এই লিফলেটের সাইজটা হচ্ছে আপনার 8.5, এদিক দিয়ে 8.5, এদিকে 11। কিন্তু এই কাগজটা অনেক বড় থাকে। হ্যাঁ, যখন প্রিন্ট করব এতটুকুর মধ্যে আমি আগে ডিজাইন করব। হ্যাঁ, কাগজটা বড় হয়, বড়টার মধ্যে প্রিন্ট করা হয়, পরে এই সাইজ অনুযায়ী পরে কেটে টুকরা করা হয়। আমরা এটা আপনাদেরকে দিব পরে। হ্যাঁ, আমাদের ট্রেনিংয়ের জন্য আমরা কী কী ট্রেনিংগুলো করাই, কত দিনের জন্য করাই, এগুলো আমরা আপনাদেরকে দিব। যদি কারো এটাকে পেশা হিসেবে নিব, যে আমরা ডিজাইন পেশাটা নিব অথবা ওয়েব ডিজাইন শিখবো। হ্যাঁ, কেউ যদি ঢাকায় যাওয়ার ইচ্ছা থাকে যে এটাকে আমি ভালো করে ডেভেলপ করব, আমরা এই প্রতিষ্ঠানে আমরা ট্রেনিংগুলো দিই। যদি আপনাদের সুযোগ হয় আপনারা যেতে পারবেন। এখন ধরেন আমরা এইখানে আমি কি দিছি? 11 8.5 দিয়েছি, তাই না? তাহলে এইটা হচ্ছে কিন্তু এইভাবে। হ্যাঁ, এইভাবে নিচ্ছি কি জন্য? অনেক লিফলেটের মধ্যে এটা তো লম্বা একটা ডিজাইন, তাই না? এই পাশে নাই, তাই না? শুধু এই পাশে আছে আমার। অনেক সময় লিফলেটের মধ্যে এইরকম থাকে, আপনার 3টা ভাঁজ থাকে, দেখছেন কি? বিভিন্ন রকম লিফলেট থাকে, 3টা ভাঁজ থাকে, সেইটা করতে হবে। এখন এইটা আমরা ডিজাইনগুলো করতে পারবো। হ্যাঁ,
লিখে লিখে লেখাগুলো সেটিং করতে পারবো। কিন্তু 3টা ভাঁজ কিভাবে করব আমরা একটু দেখবো। এটা এত সহজ। হ্যাঁ, এখন দেখেন আমি কাগজের জন্য কি করলাম, আমি প্রথম অবস্থায় উইথ এবং হাইট নিলাম, তাই না? আমরা ভিজিটিং কার্ডের মধ্যেও কিনেছি উইথ এবং হাইট নিয়েছি, বইয়ের জন্য কিনেছি উইথ এবং হাইট নিয়েছি না? তাই সব কাজের মধ্যে আমাকে উইথ এবং হাইট নিতে হবে। নিয়ে মাপটা যখন দিব, দেওয়ার পরে কিছুটা জায়গা রাখতে হবে। কিসের জন্য? যেন লেখাটা আমার এর ভিতরে থাকে। এখানে দেখেন আমি এই পাশে দিয়ে কিছু জায়গা আছে না? এই পাশে দিয়ে জায়গা, এই পাশে জায়গা আছে, নিচেও জায়গা রাখছি, উপরে আমি করে দিছি। হ্যাঁ, কিন্তু জায়গাটা কিভাবে রাখবো? এই অবস্থায় আমরা অবজেক্টে যাব। জি, আমরা দেখবো এদিকে অবজেক্টে গিয়ে পাতে যাব, পাতে গিয়ে অফসেট পাতে যাব। এইখানে লিফলেটের মধ্যে মিনিমাম 1/2 ইঞ্চি আমি চতুর্দিকে জায়গা গ্যাপ রাখবো, যেন ডিজাইনটা আমার এর ভিতরে বা লেখাটা এর ভিতরে থাকে। -0.5 দিয়ে ওকে করব। ঠিক আছে, আমার চতুর্দিকে একটা ডিজাইন দিব ধরেন, বা চতুর্দিকে আমি কোনো ইমেজ দিব। এখন এইটুকু অংশকে আমি 3টা কলাম করব, 3টা কলাম করব সমানভাবে। কিভাবে করব দেখেন, টাইপ থেকে রো এন্ড কলাম, যাতে অনেকের কাছে সিএস প্রোগ্রাম ইনস্টল করা আছে, তাই না? সিএস কি আছে কারো কাছে? মানে সিএস এ কাজ করতেছেন এখন, ইলাস্ট্রেটর সিএস। আমি তো দেখলাম কার জন্য সিএস প্রোগ্রাম পিছনে সিএস মনে আছে, তাই না? সিএস এ দেখেন কোথায় আছে, সিএস এ আছে এইটার মধ্যে আছে 10 ভার্সনে আছে টাইপ থেকে রো এন্ড কলাম। হ্যাঁ, কিন্তু সিএস ভার্সনে সেটা সেখানে নাই, আরেক জায়গায় আছে, আমি বলতেছি পরে। এখন রো এন্ড কলাম দেখেন, কলাম কি রো কি একজন বলেন। জি বলেন ম্যাডাম, বসেন। রো কোনটা, কলাম কি? সারি। হ্যাঁ, আর রো লাইন, তাই না? আমরা এক্সেল করছি, তাই না? কলাম দেখি না, কলাম হচ্ছে এইভাবে। উপরের থেকে যেটা নিচে নামে সেটা হলো রো, আর যেটা আড়াআড়ি সেটা হলো উপরের থেকে যেটা নিচে নামে সেটা কি কলাম। উপরের থেকে নিচে নামে এটা কলাম, আর এটা হলো রো। এখন দেখেন আমরা এখানে রোতে কিছুই করব না, শুধু কলামের মধ্যে আমরা 3 লিখব, মানে 3 কলাম দেব। যাই 4 কলাম দিলে 4টা হবে, 3 দিলে 3 হবে, 2 দিলে 2 হবে। হ্যাঁ, আপনি কি সবাই দেখতেছি? এখন দেওয়ার পরে দেখেন আমি এখানে ক্লিক করলাম নিচে, তারপরে আমি এখানে গাটার অর্থাৎ এইখানে দেখেন এক কলাম থেকে আরেক কলামের মাঝে যে গ্যাপটা আছে, তাই না? এইখানে আমি কত দিছি? 0.5 দিয়েছি। হ্যাঁ, তাহলে এইখানে আমি দিব 1 ইঞ্চি দিব, যেন আমার ভাঁজ করলে 2টা ভাঁজে ভাগ করলে যেন 0.5 আসে। তখন আমি এইখানে গাটার মধ্যে 1 লিখবো, 1 ইঞ্চি লিখবো, ইঞ্চি করা আছে মানে এতটুকু ভাগ হবে। ঠিক আছে, এই অবস্থায় আমি এটাকে ওকে করব। এখন ভিতরে আরেকটা দাগ দিতে হবে। এই অবস্থায় দাগটা কিভাবে দিব? আমি আবার অবজেক্ট মেনুতে যাব, পাতে যাব, আবার অফসেট পাত করব। এই 3টা দাগ সিলেক্ট থাকা অবস্থায় -2 mm মানে 2 মিলিমিটার এটা দিচ্ছি। এই জন্য শুধু লিখবো আমি এখানে। আমাকে এই ডায়াগ্রামটা রেডি করতে হবে আগে। আমরা সবাই এই ডায়াগ্রামটা রেডি করব। দেখেন আমি আগে কি করলাম, এখন একটা লিফলেটের জন্য আমি বাইরে ভিউটাকে রেডি করে ফেললাম। হ্যাঁ, যে আমি লিখবো, এই দাগটাকে সিলেক্ট করে এটার মধ্যে আমি টাইপ করব। ঠিক আছে, কিভাবে টাইপ করব? ধরেন এখানে সিলেক্ট করে আমি ক্যারেক্টার প্লেটে গিয়ে আমি টাইপ করলাম। লেখাটা কি হচ্ছে, আমার বাইরে যাচ্ছে না। তাহলে আমি আগে থেকে সাজাই নিচ্ছি যেন আমার লেখাটা এর ভিতরে থাকে। তাহলে আমি এখন দেখেন আমি কেন 2 মিলিমিটার দিছি এখানে।
এখানে যে কাজগুলো করা হয়েছে, এই যে দাগ, তাই না? যদি লেখাটা একদম এই দাগের সাথে মিলে যেত তাহলে খারাপ দেখা যেত, তাই না? এই জন্য আমি আগে থেকে কি করছি, কিছুটা গ্যাপ রেখেছি, যাতে আমি কাজ করা অবস্থায় যেন লেখার পরে যেন না মিলে যায়। আচ্ছা, তাহলে এই কাজটা আমি আবার কাজটা শুরু করবো, আমার সাথে সাথে আপনারাও কাজটা করবেন। প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিব, সবাই নেন। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পূর্বে ভিউ থেকে শো রোলার নিয়ে আসবো। ভিউ থেকে শো রোলার আনার পরে আমি রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করব। মাউস ক্লিক করব, এখানে উইথে 11, হাইটে 8.5 লিখবো। আমি কিন্তু প্রত্যেকে নিতে বলছিলাম। আচ্ছা স্যার, পরে আচ্ছা, আমরা কি সবাই করতেছি? দেখেন, উইথে 11 রেক্ট্যাঙ্গেল টুলে উইথে 11, হাইটে 8.5 লিখবো। লিখে আমরা ওকে করব। স্যার, এই স্যার, আমরা কিন্তু না ঘুমাই, আপনার তন্দ্রা দেখে সবাই ঘুমাসবে। প্রয়োজনে আপনি বাইরে গিয়ে রেস্ট নিয়ে আসেন, পরে দেখা যাবে আপনি খাবেন, সবাই মজা মারবে। আমরা প্রথম রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে উইথ এবং হাইট লিখবো 11 এবং 8.5। 11 এবং 8.5 দিব। আমাকে পারতেছি দিতে? হ্যাঁ, পিছনে পিছনে এই ঘুম আসে, পারছেন? আচ্ছা, এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায়, হ্যাঁ, আমরা অবজেক্টে যাব, দাগটাকে সিলেক্ট করব। আগে অবজেক্টে গিয়ে পাতে যাব, তারপরে দেখেন অফসেট পাথ, অফসেট পাতে যাব, এইখানে মাইনাস দিব, অফসেট যেখানে লেখা আছে -0.5 দিব, মানে কি 1/2 ইঞ্চি। কিসের জন্য 1/2 ইঞ্চি দিব? আমি শুধু যখন লিফলেটটা করবো, এই ধরনের লিফলেটটা যখন আমি করব, হ্যাঁ, তখন আমাকে চতুর্দিকে আমরা এই গ্যাপটার জন্য আমাকে 1/2 ইঞ্চি দিতে হবে, যেন লেখাটা আমার ভিতরে থাকে। এখন দেখেন, এইটুকু কি আমরা পারছি? এই অবস্থায় আমরা টাইপ থেকে রো এন্ড কলামে যাব, টাইপ থেকে রো কলামে যাব, নদীতে যাওয়া যাবে না। কলামে গিয়ে আমরা এখানে 3 লিখব, 3 লিখে এখানে 1 লিখব, গাটারের মধ্যে আমরা 1 লিখব। আচ্ছা, বলছিলাম যাদের সিএস আছে তাদের এই কলামটা কোথায় আছে? যাদের সিএস প্রোগ্রাম ইনস্টল করা আছে তাদের হচ্ছে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এখানে দেখেন স্পিড এন্ড গ্রিড একটা অপশন আছে। যাদের সিএস প্রোগ্রাম ইনস্টল করছেন, কাজ করতেছেন, পাইছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা এই 3টা কলাম হওয়ার পরে এখন আমরা আবার অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে যাব, লেখার জন্য আবার আমরা করব, -2 mm দেব, 2 মিলিমিটার আমরা গ্যাপ রাখবো লেখার জন্য। তাহলে আমরা 3টা কলামের মধ্যে লেখার জন্য এইভাবে আমরা
ডায়াগ্রামটা রেডি করব লিফলেটের জন্য। কোন জায়গায়? না না, প্রথম জয়েন্ট তো বলিনি আমি। অফসেটে প্রথম দিব মাইনাস, ভিতরেরটা ছোটটা -2 mm। দেখেন এইরকম আসছে কিনা, হ্যাঁ হয়েছে। আচ্ছা আমরা কি পারছি? যারা পিছনে সবার হয়েছে? আচ্ছা, এখন আমরা ধরেন কিভাবে আমরা এটা মধ্যে লিখবো। ভিতরের অংশটাতে দেখেন এইটুকের মধ্যে ভিতরের দাগগুলোকে সিলেক্ট করতেছি। কোনটা? মাঝখানের যে দাগটা, হ্যাঁ দেখা যায় সিলেক্ট কোনটা কোনটা হয়েছে। এই দাগটা, এইটা, হ্যাঁ এই তিনটা দাগ সিলেক্ট করে আমি ফিল কালার দিব। হ্যাঁ জি, আমি একটা ধরছি, শিফট ধরে ধরে আরেকটা সিলেক্ট করেছি। শিফট ধরে ধরে সবগুলো সিলেক্ট করবে একসাথে। কোনটা? এই দাগটা শুধু, হ্যাঁ ভিতরেরটা না, শুধু বাইরেরটা। মানে এখানে তিনটা দাগ ছিল না, মাঝখানের দাগটাকে সিলেক্ট করব আমরা। এখন দেখেন বাহিরের অংশটাতে আমরা ডিপ কোনো কালার দেব, বাহিরেরটাতে আমরা লিখবো না। হ্যাঁ আমরা এইটুকুর মধ্যে লিখবো, লেখার মধ্যে আমরা ডিপ দিলে লেখা দেখা যাবে না, ভালো দেখা যাবে না। হ্যাঁ এই জন্য আমরা আলাদা লিখবো। তারপরে আমরা টাইপ করব। কোনটা? বাইরের দাগটাকে সিলেক্ট করেন, দাগটাকে সিলেক্ট করেন। সবগুলো করছেন? এইটাকে সিলেক্ট করবেন, মানে হালকা কালার দিতে হবে ভিতরেরটাতে। এটাতে আমরা হালকা কোনো কালার দিব। আর বাইরের দাগটাকে সিলেক্ট করে আমরা ডিপ কোনো কালার দেব, যেহেতু এখানে কোনো লেখা থাকবে না। বুঝেননি? বাইরের দাগটাকে প্রথম এই দাগটাকে ক্লিক করে আমরা কালার দিছি।
আচ্ছা, এখন আমরা এটা তো মোটামুটি বুঝতে পারছি, তাই না? এটা কিন্তু এইরকম লিফলেট কিন্তু ব্যাক সাইডেও হয়। ব্যাক সাইড বলতে কি, যেমন এটা একটা সাইড, তাই না? পিছনের সাইডেও হবে। তাহলে এখানে 3টা কলাম মানে কি, আমরা পত্রিকা পড়ি না, পত্রিকার মধ্যে দেখি কলাম দেওয়া থাকে, তাই না? হ্যাঁ, এইভাবে কলামগুলো রেডি করতে হয়। যেমন এক কলামের লেখা পিছন সাইডে, লিফলেটের মধ্যে আরেক সাইডে হবে। তেমন এইখানে এইটাকেই আমি আরেকটা কপি করব। এটা কি করব, আরেকটা কপি করব যা আছে। হ্যাঁ, এখন ধরেন এটাকে আমি লিখলাম এখানে, এখন এইটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে রাখবো, এটাকে আরেকটা কপি করব। ধরেন ব্যাক সাইডে আগে লেখাটা লিখবো, লেখার জন্য আমরা কি করবো, এটাকে আরেকটা কপি করব, এন্টার দিব। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায়, সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় এন্টার দিয়ে 0 দিব। আমরা ভার্টিক্যালি উপরের দিকে উঠাবো বা নিচের দিকে নামাবো, আরেকটা কপি করব। হ্যাঁ, এখানে যদি এটা কত আছে, হাইট কত আছে আমরা দেখবো প্লিজ। এখানে কত আছে, জি 8.5 8.5 8.5 আছে। এটাকে আমরা কপি করব। তাহলে কি হলো, আমার এই জিনিসটাই আরেকটা কপি হয়েছে আমার হুবহু সমানভাবে। হ্যাঁ, এখন এইখানে লেখাটা কমপ্লিট করার পরে দেখেন এইখানে ফার্স্ট পেজ হবে আমার এইটা। হ্যাঁ, আমি কিন্তু এটা লিফলেট নিয়ে আসলে ভালো হইতো। আমার এইটা হবে ফার্স্ট পেজ, মানে প্রথম কভারের একটা অংশ থাকে। হ্যাঁ, পরে ভাঁজ করলে পিছনে পৃষ্ঠে যাবে এইটা, এখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তারপরে এইটাকে লিখবো, এখানে আমরা আলাদা করে লিখবো আমাদের লেখা যেটা থাকবে লিফলেটের জন্য, এই লেখাটা আমরা লিখবো। লেখার কমপ্লিট করার পরে যখন আমাদের প্রিন্টের জন্য যাব, যে পিছনে এই জিনিসটা ঘুরে পিছনে এটা নিতে কিভাবে বসবে, এটা যখন আমরা প্রিন্টে যাব, প্রিন্টের জন্য আমাকে রেডি করতে হবে। রেডি করার জন্য এই সম্পূর্ণ লেখাটাকে ঠিক করার পরে, লেখা বানানটা মানে এভরিথিং কারেকশন করার পরে সবার শেষে আমাকে এটাকে ঘুরে ফেলতে হবে। কীভাবে ঘোরাবো, আমরা রোটেট টুলে যাব, গিয়ে 180 করে ঘুরে দিব, মানে লেখা কমপ্লিট করার পরে। বুঝেন নাই? ধরেন আমি এই পৃষ্ঠার একটা অংশ লেখা কমপ্লিট করলাম, পিছনের অংশটাও লেখা কি করলাম, সমস্ত কিছু কমপ্লিট করলাম, আমার ক্লায়েন্টকেও দেখাইলাম সব ঠিক আছে। হ্যাঁ, তারপরে যখন আমি প্রেসের প্রিন্টিংয়ের জন্য যাব, যে 2টা পেজ প্রিন্ট করলে একটা পেজ প্রিন্ট হবে, একটা পেজ প্রিন্ট করার পরে যখন ঘোরায় এই পৃষ্ঠা প্রিন্ট হবে, যেন আমার লেখাটা ওই পৃষ্ঠার অংশটা এই পৃষ্ঠার সমানভাবে বসে। সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ঘুরাই ফেলতে হবে, ঘুরে ওকে করব। তখন এই লেখাটা প্রিন্ট হয়ে যখন এখানে বসবে, হ্যাঁ, তখন প্রিন্ট করার পরে মাঝখানটা কাটা হয়ে গেলে ওই পিছনের কলমটা সমান হয়ে যাবে। এই বইটা দেন একটা দেখি, বইয়ের মধ্যে তো নাই। এখন ধরেন এই যে এইখানে যদি লেখা হইতো, তাই না, এখানে তো লেখা আছে, এখন এখানে যদি লেখা থাকতো তাহলে ভালো হইতো আর কি। হ্যাঁ, এই লেখাটা আমার এখানে আছে, আমরা কভারে ধরে এখানে লাগলাম, এইটার পিছনে আরেকটা অংশ থাকবো, তখন এটা ঘুরাইলে আমার এই লেখাটা এইভাবে সমানভাবে এদিক দিয়েই বসবে। হ্যাঁ,
এই লেখাটা এখানে আছে, এটাকে ঘোরাইলে সমানভাবে যখন এখানে বসে যাবে, কাটলে এখান থেকে এই গ্রহণ হবে। মানে সোজা আপনি বাসায় গিয়ে কারো কাছে এরকম কাজ থাকতে পারে, তখন বাসায় গিয়ে দেখবেন যে আসলে পিছনেরটা কিরকম হয়, ঘুরাই ফেললে কিরকম হয়। হ্যাঁ, উল্টা করে দিলে হয়, পিছনেটাও পরে যখন প্রিন্ট হয়ে বের হয় তখন সোজা দেখা যায়। এখন ধরেন আমি এই অবস্থায় এই অংশটাতে আমি কোনো ইমেজ দিব, কোন অংশটাতে যেখানে আমি সবুজের মতো যে কালার দিয়েছি এই অবস্থাকে আমি কোনো ইমেজ দিব। তাহলে ইমেজ দেওয়ার জন্য আমি ইমেজ যদি দেই, আমি এখন থেকে ইমেজের অংশটাতে ফিল কালারটাকে নাম করে দেব। যদি ইমেজ না দিতে হয় তাহলে আমি এইভাবে দিব, যদি এখান থেকে সরাসরি দিই। হ্যাঁ, ইমেজ যদি দিতে হয় তাহলে আমাকে ফটোশপে যাইতে হবে। যদি ফটোশপ ইনস্টল করা না থাকে, আমার এখানে আছে কিনা দেখি। আমি কিন্তু আস্তে আস্তে ওইখানে যাচ্ছি। হ্যাঁ, ফটোশপ ইনস্টল করা না থাকলে ইনস্টল করতে হবে। দেখেন তো কার কার কাছে আছে ফটোশপ ইনস্টল করা আছে? সিএস থাক, সমস্যা নেই। হ্যাঁ, মানে ওপেন করেন, ফটোশপটাকে ওপেন করেন। হ্যাঁ, ইনস্টল করেন নাই, কপি নেন নাই, এটা ইনস্টল করে নেন, সময় একটু করে নেন, ইনস্টল করে নেন। ডেস্কটপে আছে না? করতে পারবেন সবাই? যে কয়জনের কাছে নাই দেখি একটু হাতে টান দেখি। আপনাদের নাই? আর কার নাই? ম্যাডামের নাই? ইনস্টল করা নাই? আর সবার আছে? আপনি পারবেন ইনস্টল করতে? আপনার কাছে আছে? আপনার কাছে আছে? হ্যাঁ, ওপেন করেন, ফটোশপ ওপেন করেন। সাইডার নাই বলে দেন তো আছে কিনা। আমি তো আজকে ব্যাগ রেখে এলাম, পেনড্রাইভ তো নিতে পারবো। কারো কাছে না থাকলে আমার কাছে দেন, পেনড্রাইভ থেকে কপি করে দিই। খালি রেকর্ডিং নিল। আচ্ছা দেখেন, এখানে যখন নিউ পেজ নিব, আমরা লিফলেটের জন্য যে মাপটা দিয়েছিলাম, তাই না, 11 উইথে 11 হাইটে 8.5, এখানে উইথে 11 আমি লিখবো। এখানে তখন হাইটে আমরা 8.5 লিখবো। সেটা ফটোশপের জন্য আমরা ইমেজটাকে রেডি করতে হবে এইভাবে। আর রেজুলেশন হচ্ছে, রেজুলেশনটা কি জানি কেউ? রেজুলেশনটা হচ্ছে পিক্সেলের পরিমাণ। হ্যাঁ, পিক্সেল মানে অনেকগুলো বিন্দু পরিমাণ, হ্যাঁ, ডটের পরিমাণ। ডট যত বেশি হবে ইমেজের সৌন্দর্য তখন বাড়বে এবং ঘনত্ব বাড়বে, ইমেজটাকে ভালো দেখা যাবে। হ্যাঁ, এখানে আমরা মিনিমাম 200-র উপরে রাখবো, 200 দিলেও হবে আপাতত। আর 8 GB মোডে রাখবো না, আমরা রাখবো CMYK মোডে, যেহেতু আমরা এটাকে প্রিন্টিং এর জন্য কাজ করব। CMYK মোডে রাখবো। আমরা 11 ইঞ্চি, এখানে ইঞ্চি না থাকলে ইঞ্চি করে নিব। দেখেন 11 এবং 8.5 লিখে রেজুলেশন 200, CMYK মোড। এখানে কন্টেন্ট হোয়াইটে ক্লিক করব। ক্লিক করে
আমরা কি এত করতে পারছি সবাই? দেখেন ওই এত কিছু নাই। হ্যাঁ 8 বিটি করেন সিএস তো, তাই না? হ্যাঁ ঠিক আছে, এটাকে ওকে করব। আমরা কি সবাই করতেছি এতটুকু? ওকে করব। এখন দেখেন তাহলে আমাদের কি হলো, এটা হচ্ছে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, তাই না? ওই ব্যাকগ্রাউন্ডের সেম সাইজটা এখানে আমি নিয়ে আসছি। এখন আমি কোনো ইমেজ আনবো, আমরা ইমেজ আনার জন্য সিতে গিয়ে প্রোগ্রাম ফাইলে যাব, অ্যাডোবে যাচ্ছি, ফটোশপে যাব, স্যাম্পলে যাব। হ্যাঁ ধরেন এটাতে গেলাম, বা আমরা যে কোনো ছবি নিয়ে আসবো, এটাই আনতে হবে কোনো কথা নেই। আমাদের যে কোনো ছবি আমরা নিয়ে আসবো, টান দিয়ে নিয়ে ছেড়ে দিব। এখন দেখেন এইটাকে, এই ছবিটা ছোট আছে, মানে এইটাকে বড় করব। শো বাউন্ডিং বক্স, যখন আমরা সিলেকশন টুলে এখানে কিন্তু ফটোশপের মধ্যে আমরা সিলেকশন টুল ওইভাবে নাই। হ্যাঁ এখানে আছে সিলেকশন মার্কি টুল, তারপর হচ্ছে মুভ টুল। এই অংশটাকে বড় করার জন্য আমাকে মুভ টুলে ক্লিক করতে হবে। এটা ক্লিক করে এখানে দেখবো এটা শো বাউন্ডিং বক্স, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই বক্সটা আসবে, এটাকে ধরে আমি টেনে এখানে নিয়ে যাব। তারপরে মুভ টুলে আমরা ক্লিক করব, ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে আমরা পিছনে যে লিফলেটটা তৈরি করছিলাম, তাই না, এই ইমেজটা দিব। তার আগে আমরা যে 3টা কলাম করলাম, 3টা কলামের মধ্যে কি করছি, কালার দিছি, তাই না? কালার দিছি না এখানে ইলাস্ট্রেটরে। এখানে এই 3টাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করব। কোনটায়? কালার 3টা অংশ কপি করে এডিট থেকে আমরা কপি করলাম, কপি করে এই যে ফটোশপে যাচ্ছি। দেখেন এখানে আমরা এডিট থেকে পেস্ট করব, পিক্সেল হিসাবে। কি হিসাবে? পিক্সেল হিসাবে পেস্ট করব। তখন আমাদের ঠিক সমান ওই জায়গার মধ্যে এটা বসে যাবে। এখন আমরা মুভ টুলে গিয়ে প্লেস কমান্ড দেব। এখন দেখেন অনেক সময় দেখা যায় এই যে ছবির যে অংশটা আছে পিছনে, এই জায়গার মধ্যেও আমি ছবির কিছু অংশ দেখতে চাই, মানে নিজে দেখবো আর কি, এই কালারের মাঝখান দিয়ে। তখন এইখানে ফটোশপে আমি যেহেতু প্রথম থেকে শুরু করি না, এটার মধ্যে লেয়ার নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ এখানে 1 নম্বর লেয়ারে আমার এটা আছে, 2 নম্বর লেয়ারে আমার এই ছবিটা আছে। ঠিক আছে, 1 নম্বর লেয়ারে যেই লেয়ারটা আছে ওটার পার্সেন্টেজ কমাই দিব, কালারের পার্সেন্টেজ আমি কমাই দিচ্ছি। কমাই দিলে কি হচ্ছে, আমার পিছন থেকেও ওই ছবির কিছু অংশ দেখা যাচ্ছে হালকা করে, তাই না? অপাসিটি, হ্যাঁ মানে যেই জিনিসটা আপনার আছে কালার, হ্যাঁ ওইটার পার্সেন্টেজটা কমিয়ে দেওয়া হয়েছে। এখন এই অংশটাকে আমি সেভ দিব কোথায়? আমি ডেস্কটপে আমি প্রয়োজন একটা ফোল্ডার বানাবো। হ্যাঁ ফোল্ডার বানাবো লিফলেট নাম দিয়ে। এখানে জি আর গ্রাউন্ড নাম দিয়ে, জি আর 1 নাম দিয়ে পিএইচডি মোডে সেভ করব। কি করব? পিএইচডি মোডে সেভ করব। কেন সেভ করব পিএইচডি মোডে? আমি যেন পরবর্তীতে চেঞ্জ করতে পারি। যদি আমরা 8 জিবি মোডে সেভ করি বা এই অন্য মোডে সেভ করি, 8 জিবি বলতে জেপিজি মোডে সেভ করি, হ্যাঁ আমরা সবগুলো লেয়ার আমার একসাথে হয়ে যাবে। আমরা এখানে পিএইচডি মোডে সেভ করব, সেভ করবে। হ্যাঁ এখন আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি। এখন ধরেন এইখানে আমার এই কালারটা এখন আর দরকার নেই, শুধু আমার দাগগুলো থাকলেই হবে। এখন আমি এইখানে কিভাবে আনবো? এইখানে আনার জন্য আমরা ফাইল থেকে ওপেন করে আনবো না,
আমরা আনার জন্য ফাইল থেকে প্লেস কমান্ডের মাধ্যমে আনবো। কি হবে? প্লেস কমান্ড। কোথায় আছে? ডেস্কটপে আছে। হ্যাঁ, ডেস্কটপে আমি লিফলেট নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এটার মধ্যে ডাবল ক্লিক করব, এটাতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে লিঙ্ক একটা অপশন আছে, লিঙ্ক, এটাতে ক্লিক করব। টিক মার্ক থাকতে হবে, প্লেস দিব, তখন আমার এই জিনিসটা আসবে। এটা কিন্তু ওপেন করে আনা যেত, কিন্তু লিঙ্ক করার সুবিধাটা কি, আমি এটাকে নিয়ে আসলাম, আনার পরে এটাকে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব, তাহলে আমার উপরে তখন এই লেখাটাও দেখা যাবে। ঠিক আছে, আমরা ফটোশপে গিয়ে প্রথম থেকে আবার যাব। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ডিলিট হইতে থাক, ডিলিট হইতে দেন, আবার আবার কাজ করবেন। আচ্ছা দেখেন, আমরা ইলাস্ট্রেটরে যে কাজটা মাপ নিয়েছিলাম, তাই না? কত? উইথে 11, হাইটে 8.5 দিচ্ছি, তাই না? এই মাপটা আমরা ফটোশপেও দিব। কিভাবে দিব? ফাইল থেকে নিউ পেজে যাব, এইখানে দেখেন প্রত্যেকে যান। হ্যাঁ, এটা এখানে উইথ পিক্সেল পর্যন্ত আনছেন, এইটা আনেন নাই নাকি? ভিতরেরটা এটা আনেন নাই, এটাও আনছেন। এইটা আনার জন্য আমরা কি করব? ভিতরের পিছনের অংশ গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এডিট শিফট ধরে ধরে সিলেক্ট করব, করে কপি করব। সবাই কি পারতেছি? আমরা ফটোশপে যাব, আমরা এইটা আনার পরে আমরা এডিট থেকে পেস্ট করব। পেস্ট করা অবস্থায় দেখেন পিক্সেল হিসাবে আসবে। হ্যাঁ, ওকে করব। তারপর আমরা মুভ টুলে গিয়ে প্লেস কমান্ড দেব। এখন দেখেন আমি এইখানে স্যাম্পল ইমেজের মধ্যে ফটোশপে প্রত্যেকের কাছে এই ছবিটা আছে। প্রত্যেকে আনবো আমরা, দেখেন সিতে যাব, প্রোগ্রাম ফাইলে যাব, এইটাতে যাব। হ্যাঁ, দেখবো আমরা অ্যাডোবে যাব, ফটোশপ যাব, স্যাম্পলে যাব, তারপরে আমরা যাব ওল্ড ইমেজ। স্যাম্পলে গিয়ে ওল্ড ইমেজ একটা ছবি আছে। ওল্ড ইমেজ বলতে কি? পুরাতন একটা ছবি। হ্যাঁ, এইটা যে কোনো এক ভদ্রলোকের ছবি। হ্যাঁ, দেখানো হয়েছে, এটা প্রোগ্রাম ইনস্টল করার সাথে দেওয়া হয়েছে এই জন্য যেন এইটা দেখে আপনারা কিছু কাজ করতে পারেন। এই ছবিটাকে ঠিক করা যাবে। কি করা যাবে? ঠিক বলতে ছবির মধ্যে অনেক স্পট আছে, তাই না? আমি তো দেখাইছিলাম, আবার দেখেন। না না, মুখস্থ বললে হবে না। দেখেন ফাইল থেকে ওপেন, হ্যাঁ যাইতে থাকেন, তারপরে প্রোগ্রাম ফাইলে যাবেন, তারপরে অ্যাডোবে যাবেন, তারপরে ফটোশপ 7 এ যাবেন, বা সিএস থাকলে সিএস এ যাবেন, তারপরে স্যাম্পল ফাইলে যাবেন। পাইছেন? তারপরে ওল্ড ইমেজ যে ছবিটা আছে এটাকে ওপেন করবেন। দেখেন সবাই আনতে পারছেন কিনা? শুনেন, দেখেন আপনারা ওনাকে নিয়ে আশা যে করতেছেন, সবার থেকে কিন্তু উনি ভালো বুঝতেছে, স্যারও ভালো বুঝতেছে, সবাই কিন্তু ভালো বুঝতেছে।
এই ছবি পাওয়া গেছে? ছবি কি পাওয়া গেছে সবার? এই ছবিটাকে সবাই পাইছেন? হ্যাঁ, আচ্ছা, এই ছবিটাকে দেখেন আমরা নিউ পেজে নিয়ে যাব। নিউ পেজে নিয়ে যাব, যেমন আমরা যে কোনো একটা সাইজ নিব। যেমন এখানে একটা সাইজ দিছি 10 7.5, 10 7.5 একটা সাইজ দিছি, 200 রেজুলেশন দিছি, ওকে করছি। একটা মাপ দিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এটার মধ্যে আমি এই ছবিটাকে দেখেন, এই ছবিটাকে ঠিক নষ্ট না করে মুভ টুল দিয়ে এটাকে টেনে নতুন পেজে নিয়ে আসবো, ছেড়ে দেব। তাহলে আমাদের এই ছবিটা এমনিতেই নতুন পেজে চলে আসবে। ড্র্যাগ করে টান দিলেই আরেক পেজে চলে আসবে। আনেন, আনছেন আরেকবার? হ্যাঁ, এই দেখেন নতুন পেজ নিছেন, খালি এটা নতুন পেজ নিছি, তাই না? এই ছবিটাকে ওল্ড ইমেজ, যে ইমেজটা আছে এটাকে ধরে আমি এখানে নিয়ে আসছি, টেনে নিয়ে আসছি। আচ্ছা, এখন দেখেন এই ছবিটাকে দাগগুলোকে মুছার জন্য প্রথমে আমি কি করব? আমরা তো দেখবো সবাই, প্লিজ যারা ফটোশপের কাজ জানেন তারা দেখেন, এদিকে তাকান। এই ছবিটাকে আমরা বড় করব। কিভাবে বড় করব? টেনে না, ভিউ বড় করব। কন্ট্রোল প্লাস দিয়ে অথবা কন্ট্রোল স্পেস বার ধরে মাউস ক্লিক করব, ভিউ বড় করব। তারপরে আমরা শুধু স্পেস বার ধরে এটাকে মুভ এবার হাত দিয়ে নামাবো। দেখেন এখানে আমরা একটা দাগ আমরা কিভাবে পরিষ্কার করব আগে সবাই দেখব। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে দেখছেন? কালো অংশের মধ্যে কিছু দাগ আছে, এই কাপড়ের এই অংশটাতে কিছু দাগ আছে, তাই না? এইটাকে কিভাবে আমরা নিব এখন দেখবো আমরা। এইখানে দেখেন সিলের মতো একটা টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করার সময় দেখবো যে আমার যে এটা রাউন্ড মতো একটা শেপ আছে না, এটাকে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বাম পাশেটাতে ক্লিক করব যাতে ওটা ছোটো হয়, ভিউটা ছোটো হয়। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট পি এর সাথে যে টুলসটা, পি এর সাথে যে টুলস, পি এর কিবোর্ডের পি এর ডান পাশে যেটা আছে, হ্যাঁ, এটাকে আমরা এক পা ডান পাশেটা বড় করব, বাম পাশেটা ছোটো হবে। আমরা কি পাইছি? এখন এই দাগটা মুছবো আমরা, দেখবো আমরা সবাই আগে। আচ্ছা, আমরা দেখবো দিকে। এখন দেখেন এই দাগ কালো অংশ থেকে এই কালো অংশটার অংশ পরিষ্কার মুছবো। কিভাবে মুছবো? অর্থাৎ এই কালোটা দিয়ে কালোটা ফিল আপ, মানে কালার দিয়ে দেবো। ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে অল্টার ধরে যেই অংশ থেকে নিব, অল্টার ধরে আগে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এইভাবে আমরা মাউস দিয়ে টান দিব। আবার অল্টার ধরে এই অংশ থেকে এই জায়গাটা পরিষ্কার, এখানে ক্লিক করে এখান থেকে এইভাবে টান দিব। তাহলে আমার কি হলো? এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কখনো এরকম করবো না, দেখেন তাকানোর দিকে এইরকম করবো না। তাহলে কি হলো? দাগের জায়গায় আরো দাগ ভরে গেল। হ্যাঁ, আমরা যেন ওইটা না করি। এই কাজগুলো কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। আবার দেখেন এইখানে, দেখেন এখানে দাগ আছে, তাই না? এই জায়গায় দাগ নেই। আমরা দেখবো সবাই। অল্টার ধরে এই জায়গা থেকে ক্লিক করব। কোন টুলস দিয়ে? এই টুলস দিয়ে, ক্লোন স্ট্যাম্প। ক্লিক করে এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন মাউস দিয়ে, মানে এই প্লাসটা যেখানে যেখানে ঘুরতেছে ঠিক ওই অংশটা ওইখানে যাচ্ছে। বুঝা যাচ্ছে? তাহলে খুব সহজে দাগগুলো কি হয়েছে? মুছে যাচ্ছে, তাই না? কি বুঝতে পারতেছেন? নিজেরা চেষ্টা করেন, দেখে হয় কিনা।
পাচ্ছেন সবাই? তাহলে দাগগুলো আমাদের মুছতে হবে। যেখানে বেশি দাগ থাকবে সেখানে কি করব? দেখেন এখানে অনেক দাগ বেশি আছে, যেখানে কম দাগ আছে সেটা আমরা আস্তে আস্তে মুছব। যেখানে বেশি দাগ আছে সেই জায়গায় কিভাবে আমরা পরিষ্কার করব? অনেক সময় আমরা ছবিতে যখন ক্যামেরাতে ছবি উঠায়, তাই না, অনেকে মুখে স্পট থাকে, বিভিন্ন ধরনের দাগ থাকে, তাই না, কিন্তু স্টুডিও গেলে তাই সেটা কি করে পরিষ্কার করে ফেলে। সেটা কিভাবে করে? একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমি কি করলাম, পরিষ্কার করলাম, তাই না। আবার বেশি দাগ থাকলে কিভাবে মুছবো? দেখেন আমরা এখানে অনেক দাগ আছে, তাই না, অনেক দাগ আছে। এর উপরে এই ক্লোন স্ট্যাম্পের আরো দুইটা টুলসের পরে ঠিক উপরেরটার নিচে হিলিং ব্রাশ টুল, এটার মাঝে আর একটা টুল আছে পেস্ট টুল। হ্যাঁ, এটাতে ক্লিক করব। দেখেন আমার এই জায়গাটা কি পরিষ্কার, তাই না। এই জায়গার যেখানে যেখানে বেশি আছে এই সবগুলোকে একসাথে ধরে এই টুলসটা সিলেক্ট করব। কি করলাম? কোন টুলস দিয়ে? পেস্ট টুল। দেখছেন এটা কিরকম আছে? এখানে মাউসে ক্লিক করেন, এই যে হিলিং ব্রাশ টুলের সাথে। এখন এইভাবে সিলেক্ট করে এটাকে টান দিয়ে নিচে এখানে ছেড়ে দিব, তখন ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আবার দেখেন আমরা কি করলাম, এইখানে দাগ বেশি, তাই না, তখন আমরা এই টুলসটাকে কোথায় পাবো? এখানে আসিল, এটাকে মাউস চেপে ধরে এই নিচেরটাতে ক্লিক করব। ক্লিক করে যেখানে আমার যে ইমেজটা আছে ওইটাকে আমরা সিলেক্ট করব, মানে বেশি দাগ যেখানে আছে, তাই না। সিলেক্ট করে এই অবস্থায় এইটা দিয়ে মাউস দিয়ে টান দিব, নিচের দিকে টান দিব, তখন কি হচ্ছে? ওই অংশটা, ওই জায়গাটা পুরাটাই কি হচ্ছে? পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, সহজ না? তাহলে এইভাবে আমরা কিন্তু যেখানে মাউস টান দিয়ে পরিষ্কার জায়গা ছেড়ে দিলে হবে, কিন্তু এইসব জায়গায় এটা করলে হবে না। দেখেন কপালের যে অংশটা আছে এখানে নিতে হবে তখন ক্লোন স্ট্যাম্প, যেহেতু আমার এটা চুল এবং ইয়ে আছে, তাই না, এখানে নিতে হবে অল্টার ধরে এটাতে ক্লিক করে এখানে এটা ক্লিয়ার করতে হবে। আমরা কি বুঝতে পারতেছি? হ্যাঁ, বুঝেন নাই? বুঝছেন? হ্যালো, বুঝছেন? করছেন, ইয়ে করছেন, পরিষ্কার করছেন? আমরা পুরা দাগ যেখানে যেখানে আছে সবগুলোকে আমরা পরিষ্কার করে নিব। এখন দেখেন এইখানে এই ছবিটাকে আমরা কিছু অংশ নিব, সবটা নিব না আমি। হ্যাঁ, কিছু অংশ নিব বলতে রেক্টেঙ্গেল মার্কি টুল, প্রথম যে টুলসটা দেখেন কি, আমরা ইলাস্ট্রেটরে কি দেখছিলাম? রেক্টেঙ্গুলার টুল, তাই না, উইথ এবং হাইট মাপ দিছি, কিন্তু এখানে হচ্ছে রেক্টেঙ্গেল মার্কি টুলটা হচ্ছে আমি রেক্টেঙ্গেল মার্কি টুলটাকে সিলেক্ট করে আমি ছবির এতটুকু অংশ নিব, যেটুকু আমি ধরে ড্রাগ করেছি, দেখা যায় এইটুকু অংশ এডিট থেকে যদি কপি করি তার আগে দেখবো আমার লেয়ারটা ঠিক আছে কিনা, মানে এই লেয়ারের মধ্যে আমার ছবিটা আছে। এডিট থেকে যদি কপি করি, এডিট থেকে আমি যদি পেস্ট করি তাহলে এই জায়গার উপর আমার বসছে আর একটা হই, তাই না।
লেয়ার আমার আরেকটা হয়ে গেছে, দেখছেন? আবার দেখেন 1 নম্বর লেয়ার থাকে, মাউসটাকে সিলেক্ট করলাম। এখন এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন একটা ফেদার দেওয়া আছে, ফেদার, হ্যাঁ ফেদার দেওয়া আছে। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে 10 দেই, হ্যাঁ 10 দিলাম, তাহলে যখন আমরা সিলেক্ট করব, আমরা দেখবো সবাই প্লিজ, এইখানে এই টুলসটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফেদার দিলাম, দিয়ে যখন সিলেক্ট করব এইভাবে, তখন এইটাকে দেখেন রাউন্ড শেপের মতো হয়ে গেছে। তার মানে এই প্রান্ত অংশগুলো কি হয়েছে, নমনীয় হয়ে যাবে। এখন এডিট থেকে যদি কপি করি, এডিট থেকে যদি পেস্ট করি, তাহলে কি হচ্ছে দেখবো আমরা একটু। একটা কপি করছিলাম, কেটে নিয়ে আসছি, বোঝা যায়, হ্যাঁ। আর একটা হচ্ছে কি, প্রান্ত অংশগুলো কি নমনীয় হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের কখনো এই জিনিসটা করতে হবে, যেমন প্রান্ত অংশগুলো যে কোনো গ্রাউন্ডের সাথে যেন মিশে যায়, তাই না? এটা জানতে হবে, হ্যাঁ। দেখেন আমরা যেখানে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে ফেদার দেব, হ্যাঁ ফেদার দিয়ে এইখানে আমি এই অংশটা সিলেক্ট করবো, এতটা সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট থেকে আমরা কপি করব, কপি করে যদি পেস্ট করি, এখানেই পেস্ট হচ্ছে, কিন্তু আমরা এটাকে আলাদা করে নিলে বুঝতে পারবো, ঠিক আছে? এখন এটার মধ্যে কিন্তু 2 ধরনের টুলস আছে। আপনার এখানে রেক্টেঙ্গেল আছে, আর হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, মানে বৃত্তের মতো। এটাকেও যদি সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করলাম এইভাবে, এডিট থেকে কপি করব, এডিট থেকে পেস্ট করব, তাহলে আমরা এটাকে রাউন্ড শেপের মতো করে আমার সিলেক্টটা হয়ে কপি হবে, ঠিক আছে? আবার যদি এখানে ফেদার না দেই, তাহলে আমরা যে এডিট টুল দিয়ে সিলেক্ট করলাম এইভাবে, এখানে সিলেক্ট করলাম, তাই না? এডিট থেকে এখন যদি কপি করি, তাহলে আমরা কেন কপি করি, এটা লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এডিট থেকে আমি কপি করি, এডিট থেকে পেস্ট করব, তাহলে আমি যে কেটে নিয়ে আসছি বোঝা যাচ্ছে। কিন্তু এটা কি হয়েছে, প্রান্ত অংশগুলো কি নমনীয় হয়ে গেছে, হ্যাঁ। আপনাদের দুটোটাই করতে হবে, কখনো এটা রাখতে হবে, যেমন আমরা স্টুডিওতে যাই, গিয়ে পাসপোর্ট সাইজ ছবি ওয়াশ করি, তাই না? হ্যাঁ, ওই ছবিগুলোকে পরিষ্কার করে ওই যতটুকু দরকার ঠিক ততটুকুই রাখে, হ্যাঁ। আমরা এগুলো পরে যাব। এখন দেখেন আমরা ফেদার দিয়ে কীভাবে প্রান্ত অংশগুলো নমনীয় হয়, আর ফেদার না দিলে কি হয়, হ্যাঁ। কখনো এরকম থাকতে হবে, কখনো মানে এরকম থাকতে হবে। আমরা কি এটা বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এখন দেখবো আমরা এই ছবিটার পিছনে যে গ্রাউন্ড আছে, তাই না? এই গ্রাউন্ডটাকে কিভাবে আমরা ফেলে দিব। আমরা যে কালো যে অংশটা আছে, হ্যাঁ, এই অংশটাকে কিভাবে আমরা ফেলে দিব। এই অংশটাকে আলাদা করে পাত করতে হবে, মানে পাত বলতে পেন টুল দিয়ে আমরা বিভিন্ন জিনিস বানাইছি, তাই না? পেন টুল দিয়ে বডির চতুর্দিকের অংশটাকে মানে যাইতে হবে আমাকে। আর কিভাবে যাব দেখবো আমরা, একটু দেখেন। ভিউটাকে বড় করতেছি, আমি বড় করে আমি পেন টুলে যাব। দেখেন এখানেও পেন টুল আছে, এখানেও পেন টুল আছে, তাই না? পেন টুলে ক্লিক করে এইখানে পাতে ক্লিক করব। দেখেন প্রত্যেকটা টুলসের সাথে এই মেনু বারের নিচে টুল প্যালেট অপশন আসছে। যখন পেন টুলে ক্লিক করলাম, তখন এইটার মধ্যে এখানে এটা আসছে, এটাতে ক্লিক করব, পেন টুলে ক্লিক করব, প্লাস এটাতে ক্লিক করব। এর নাম হচ্ছে পাথ, এটা হচ্ছে শেপ লেয়ার। এটাতে ক্লিক করে আমি এখানে যাচ্ছি, খেয়াল করেন। এখানে আমি যেদিকে আমি টান দিয়েছি, হ্যাঁ, তারপরে কন্ট্রোল ধরে ডিরেকশন, এই ডিরেকশন পয়েন্ট ধরে মিলাবো। দেখেন আবার এখানে ক্লিক করে এইভাবে যাব, যেখানে বডির অংশ, হ্যাঁ,
এই অবস্থায় আমরা ভিউটাকে বড় করে নিব, না হলে কোনো কাজ করা অবস্থায় গাল অথবা কান কেটে যাবে, তাই না? এখন দেখেন এটাকে আমরা এভাবে নিচ্ছি, প্রথম টানটা এইভাবে দিতে হবে, তারপর নিচেরটা মিলে নাই, হ্যাঁ, কন্ট্রোল ধরে আমরা নিচের অংশটাকে মিলাবো। আমরা দেখবো যে আমাদের কতটুকু অংশ আছে। স্পেস বার ধরলে আমার হাত আসবে, আমি আস্তে আস্তে উপরের দিকে যাব। এখানে আমি কিভাবে নিচ্ছি, এখানে আমি যেদিকে যাচ্ছে ঠিক এদিক দিয়ে আমি টান দিব, তারপর মেলানোর জন্য আমরা এটাকে এদিকে মিলাবো। কন্ট্রোল ধরে এই অংশটাকে বড় করব। এই কাজগুলো করার সময় তাড়াহুড়া করা যাবে না, যে আমি কখন কাজ শেষ করব। হ্যাঁ, এখানে অল্টার ধরে ডিরেকশনে একটা পয়েন্ট ছেড়ে দিতে হবে। এখন আমি ভিউটাকে ছোট করব, নিচে শিফট ধরে নিচে আনবো, আবার এখানে যাব, যেখান থেকে আমি শুরু করা হয়েছিল এই অবস্থাটাকে আমি শেষ করব, এখান থেকে শুরু করা হয়েছিল। এখন দেখেন আমার একটা অংশ সিলেকশন মতো দেখা যায়, তাই না? এখন এই অবস্থায় আমি কন্ট্রোল ধরে ইন্টার দিব। কি করব? কন্ট্রোল ধরে এন্টার দিব। এন্টার দিলে আমার সিলেকশন হয়েছে। এখন এইভাবে যখন সিলেক্ট করলাম এইভাবে আমরা সিলেকশন হলো। এখন যদি কপি করি, দেখেন এডিট থেকে আমি কপি করি, তাই না? এডিট থেকে পেস্ট করলাম, পেস্ট করলে কি হচ্ছে, আমার এটা যে কেটে নিয়ে এসেছি বোঝা যাচ্ছে। এখন যদি ওই সিলেকশন থাকা অবস্থায় ফেদার দেই তাহলে আমার হয়তো দেখা যাবে না। আবার আমি পাতটা নিয়ে আসলাম, আবার কন্ট্রোল ধরে ইন্টার দিলাম, দেখেন লেয়ারে গেলাম। এখন এই অবস্থা আমি কিভাবে ফেদার দিব? সিলেকশন থাকা অবস্থায় এখানে দিলে এখন হবে না, আমরা এখানে সিলেক্ট থেকে ফেদার দিব। এখানে আমরা 1 অথবা 2 দিব, এই অবস্থায় আমরা বেশি দিব না। হ্যাঁ, আমরা 2 দিলাম, দিয়ে ওকে করব। ওকে করে এডিট থেকে কপি করব, এডিট থেকে পেস্ট করব। আমরা পার্থক্যটা দেখব যে একটা হচ্ছে প্রান্তাংশগুলো কি মিশে গেছে, দেখছেন প্রান্তাংশগুলো মিশে গেছে, আর এটা মধ্যে কেটে নিয়ে আসছি বোঝা যায়। তাহলে আমরা এইভাবে পেন টুল দিয়ে কাজগুলো করতে হবে, এবং ফটোশপের মধ্যে এই কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছবির ব্যাকগ্রাউন্ডটাকে পাত করে কিভাবে ফেলতে হয়, ঠিক আছে? তাই আমরা প্রত্যেকে এই কাজটা করে যাবো আজকে। জি, আমরা সবাই একটু দাঁড়াবো প্লিজ, সবাই অলস হয়ে গেছে। জি, তাই না? সবাই তো ইয়ে হয়ে গেছে। জি, আবার বসবো। জি, হ্যাঁ, আমরা এই পার্টটা একটু করবো আজকে। আমাদের আরো 2 দিন সময় আছে, তাই না? 2 দিনের সময়ের মধ্যে আমরা অনেকগুলো কাজ আছে, আমাদের যদি এই কাজগুলো শেষ করতে হবে। আমরা কি করলাম, প্রথমে ছবির দাগগুলো মুছলাম কিভাবে, তাই না? তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেওয়ার জন্য আমাকে পেন টুল সিলেক্ট করব। দেখেন আমি আবার বড় করতেছি, কাজ করতেছি, ভিউটাকে বড় করব, পেন টুলে যাচ্ছি, গিয়ে এইখানে ক্লিক করব, এদিকে গিয়ে ডান দিক থেকে এভাবে টান দিব, তারপরে কন্ট্রোল ধরে এই পিছনের অংশটাকে
ক্লিক করবে, টান দিবে। এখানে আমরা দেখব যে পেন টুল দিয়ে শেষ করে আমি দেখাচ্ছি। ভালো করে দেখবো আমরা কিন্তু ইলাস্ট্রেটরে কেমনে সঠিক পাথটা করতে হবে এটা কিন্তু যাই নাই, ঠিক এভাবে যাইতে হবে। যেখানে কানের অংশ এটাকে আমরা ভিউটাকে বড় করব। প্রথমে দেখেন অল্প করে আমরা ধরে টান দিয়ে ছেড়ে দেব। এটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ওই জায়গাটাকে ধরে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখন ইচ্ছা করলে আমরা বাহিরে এইভাবে পাত করে, দেখেন বাহিরে এইভাবে পাত করে ক্লিক করে শুধু বাহিরে এই অংশটা ফেলে দিতে পারি। কন্ট্রোল ধরে ইন্টার দিলাম, সিলেকশন হলে তো, তাই না? এখন সিলেক্ট থেকে এখানে ফেদার দেব, 1 দিলাম, দেওয়ার পরে ওকে করব। এখন যদি ব্যাক স্পেস কপি না করে শুধু ব্যাক স্পেস আর ডিলিট দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমরা কপি করেও ইয়ে করতে পারি, আলাদা করে করতে পারি। এখন আমরা দেখব এই ভদ্রলোকের এই পাশে হাতের অংশ দেখা যায় না, এই পাশে দেখা যায় না, নিচের অংশ দেখা যায় না। এখন কিভাবে আমরা মিলাই দিব, দেখেন এই অংশটাকে কিভাবে মিলাবো আমরা রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ফেদার যদি দিয়ে দিই 15 দিই, দিয়ে এখানে যদি এভাবে সিলেক্ট করি এই অংশটা, হ্যাঁ, সিলেক্ট করে ব্যাক স্পেস দিব আমরা, তখন দেখবো আমরা এটাকে মিশে গেছে, দেখা যায়। আবার এই পাশে দেখব, ব্যাক স্পেস দিব, এই অংশটা মিশে যাবে, বোঝা যায়। এখন আমরা কিভাবে এটা দেখবো, দেখেন এটাকে আমরা বড় করলাম। অনেক সময় বিভিন্ন জায়গার মধ্যে আমাদের কিছু ছবি থাকে দুইটা পাশাপাশি, একটাকে হালকা করে থাকে আর একটাকে ডিপ দেওয়া থাকে। কিভাবে, এখন দেখেন এই ছবিটাকে আমি আরেকটা কপি করব। এই অবস্থায় অল্টার ধরে টান দিলে আরেকটা আমার কপি হলো। হ্যাঁ, এটাকে আমি শিফট অল্টার ধরে এটাকে আমি বড় করে নিচ্ছি। এখন এই ছবিটাকে আমি এই দিকে ঘুরাই দিব। কোন ছবিটাকে? কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলে আমার লেয়ারটা শো হবে, এখানে লেয়ার শো হবে। কারণ আমার একটা কাজের মধ্যে ফটোশপে লেয়ার নিয়ে কাজ করতে হবে। আমরা একটা কাজের মধ্যে অনেকগুলো লেয়ার থাকতে পারে, কোন লেয়ার কোন ছবির মধ্যে আছে দেখানো যেতে পারে। দেন এটা আমার এটা নড়ানো দরকার, কিন্তু আমার নড়ে ওইটা, তাই না? তখন আমি কি করব? কন্ট্রোল ধরে এটার মধ্যে ক্লিক করব, হ্যাঁ, তখন আমার এটা নড়বে। এখন দেখেন কন্ট্রোল ধরে আমি এটাতে ক্লিক করছি, লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখন এই ছবিটাকে ঠিক অপোজিট করব, আমরা যে রিফ্লেক্ট করেছি ইলাস্ট্রেটরে, তাই না? দেখেন এখানে হচ্ছে এডিট থেকে ট্রান্সফর্ম। আগে কি করতে হবে? এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শো বাউন্ডিং বক্সে ক্লিক করতে হবে, তখন এরকম একটা বক্স আসবে। হ্যাঁ, তারপরে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, না সরি ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরিজন্টাল, তখন এই ছবিটা কি হবে? অপোজিটে চলে আসবে। ঠিক আছে, এখন একটা ছবিকে আমি কি করব? অপাসিটি কমাই দিব। কোনটা? এই লেয়ারের অংশটা অপাসিটি কমাবো, কমিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে কমাই দিব। তারপরে দেখেন আমরা এখানে একটা গ্রাউন্ড দিতে পারি পিছনে, তাহলে হয়তো একটা গ্রেডিয়েন্ট কালার দেবে, এখানে গ্রেডিয়েন্ট কালার দেবে। এখানে দেখেন
গ্রেডিয়েন্টের মধ্যে এই গ্রেডিয়েন্ট যখন টুল সিলেক্ট করলাম বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আসছে, তাই না? আমরা ইলাস্ট্রেটরে কি করছি, রাউন্ড শেপের গ্রেডিয়েন্ট করেছি, তাই না? তারপরে এইরকম গ্রেডিয়েন্ট করছি, এখানে ভিন্ন কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এটার মধ্যে ডাবল ক্লিক করলে আমার ধরেন এই কালারটা নিব, অথবা আপনি কোনো কালার দিতে পারবেন। এটা দিলাম। এখন এইখানে কীভাবে আনবো? এখানে আনার জন্য আমরা নিউ লেয়ার নিব, নিয়ে এটাকে এখান থেকে ক্লিক করে নিচে এবার টান দেব। টান দিয়ে এখন কি হয়েছে, লেখাটা কিন্তু মানে নিচে চলে গেছে, তাই না? এই লেয়ারটাকে আমরা ইলাস্ট্রেটরে কি করছি, সেন্ড টু ব্যাক করছি, ব্রিং টু ফ্রন্ট করেছি, তাই না? হ্যাঁ, এখানে আমরা এটাকে ধরে নিচের দিকে নিয়ে আসবো। আমরা বিভিন্ন পোস্টারের মধ্যে এই ধরনের কাজগুলো দেখি যে জলছাপ থাকে, তাই না? কালার থাকে, এরকম থাকে। হ্যাঁ, তাইলে আমরা কি করলাম, কোনো ছবি যদি থাকে আমাকে পাত করতে হবে। হ্যাঁ, সাদা কালো ছবিকেও কি করা যায়, কালার করার সুযোগ হয়, একদম পুরোপুরি ন্যাচারাল হবে না, তারপরেও কিছু হবে। আচ্ছা, আমি এখন কিছু একটু কাজ দেখাবো, আপনারা কারো কাজ করার দরকার নেই, অনেকেরই ভালো লাগতেছে না, তাই না? অনেকে শৈলী হয়ে গেছেন দেখতেছি। তারপরে আমি এই ছবিটার মধ্যে বডির কিছু অংশ আমি কালার করব, দেখবেন, শুধু দেখেন। আমি এই ব্যাকগ্রাউন্ড নিচের এই ছবিগুলোকে আমি কি করতেছি, গ্রাউন্ডটাকে অফ করে রাখছি। হ্যাঁ, শুধু এই ছবিটাকে আমি এই ছবিটার কিছু অংশ, বডির যে ব্লেজারের যে অংশটা আছে, এই অংশটাকে কালার চেঞ্জ করব। আমি এই অংশটাকে সিম্পল করে পাত করতেছি আগে, বাড়িতে দিয়ে। এখন দেখেন আমি এইভাবে পাত করলাম এটা, তাই না? এখন আমি কন্ট্রোল ইন্টার দিব, ইন্টার দিয়ে এখানে আমি একটা যে কোনো একটা কালার দিয়ে দেব, যে কোনো একটা কালার দেব, কালার নিয়ে আসবো। আমি এখানে কালার নিয়ে এসে আমি ধরেন এই সবুজ এই কালারটাই দিলাম। এই কালারটা দেওয়ার জন্য আমি কি করব, আবার নিউ লেয়ার নিব, নিয়ে অল্টার ব্যাক স্পেস দিলাম। কিন্তু আমার ওই ড্রেসের সাথে কিন্তু মিলে নাই, তাই না? মেলানোর জন্য কি করব, দেখেন, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার মেনু প্যালেটে গিয়ে এখানে দেখেন নরমাল, এখানে একটা অপশন আছে সফট লাইট, এটাতে ক্লিক করব। তখন ওই কালার সাথে কি হয়েছে, মিশে যাবে। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এই অবস্থায় এই কালারটাকে পরিবর্তন করব, আমার যেটা ভালো লাগে সেটা আমি দিতে পারবো। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউতে যাব, আমি আমার প্রয়োজন মতো এগুলোকে ঠিক করে নিতে পারবো। এই অবস্থায় আমরা এটাকে সেভ দিয়ে দিব। তারপর এই অংশটা আমরা কালকে আবার করব। হ্যাঁ, ছবিগুলোকে কীভাবে পাঠ করতে হবে, ছবির চেহারাটাকে কত সুন্দর করা যায়, আমরা বিভিন্ন মডেলের ছবি নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে আমরা চুলগুলা, অনেকে মেয়েদের বিভিন্ন মডেল আমরা দেখি যে ছবির চুলগুলাকে কীভাবে পাঠ করতে হয়। হ্যাঁ, আলাদা করে চুলের অংশটা, উড়ন্ত চুল থাকে, তাই না? উড়ন্ত চুল বিভিন্ন, আমি কিছু বিজ্ঞাপন দেখাইছিলাম আপনাকে। হ্যাঁ, অনেক ছেলেদেরও বড় বড় চুল থাকে, চুলগুলোকে আলাদা করে কীভাবে পাঠ করতে হবে এটা আমরা যাব। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু রাখি। হ্যাঁ।